এরপরে আমরা কি জানার চেষ্টা করি? পেশেন্টের মেমোরি জানার চেষ্টা করি। মেমোরি মানে কি? তার মেধা শক্তি, স্মৃতি শক্তি আসলে কেমন। এরপরে আমরা তার মিস্টেক্স জানার চেষ্টা করি। মিস্টেক্স মানে আসলে পেশেন্ট দেখা গেছে যে কথা বলতে গিয়ে কিছু ভুল বলে কিনা। এই যে আমি কথা বলছি অনর্গল, আসলে আমার মধ্যে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আসে কিনা, মানে খারাপ কিছু আসে কিনা, বা আমি আঞ্চলিকতা বলি কিনা, বা আমার মধ্যে কি বলবো যে এই ধরনের মিস্টেক্স, মানে আমি হয়তো লিখতে যাচ্ছি একটা, আমার ভুল লিখতেছি একটা, এরকম মিস্টেক্স, বিভিন্ন মিস্টেক্স আছে। আমি অবশ্য আমার কাছে আছে, আমি যদি সময় থাকে তখন আমি ডিটেলসে বলবো, কিন্তু আমি এখন সূচিগুলো বলছি। এরপরে কোয়ালিটি, একজন মানুষের মেন্টাল কোয়ালিটি। কোয়ালিটির মধ্যে অনেক বিষয় থাকে যেগুলো আমি আসবো, যেগুলো খুব আমাদের প্রেসক্রিপশন করার ক্ষেত্রে খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট। এবং সেই সাথে আমরা তার টেন্ডেন্সি জানবো, একজন মানুষের টেন্ডেন্সি। টেন্ডেন্সি কিরকম? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা, তো এই টেন্ডেন্সি গুলো জানবো। আসলে আমি বর্তমানে যেগুলো জিনিস আলোচনা করছি এগুলো কিন্তু সবার কাছে খুব পরিচিত। মানে আমি যে জিনিসগুলো এখন বলছি একেবারে মনে করেন যে এই টোটাল ফিজিক্যাল জেনারেল সিমটম গুলো, এগুলো সবাই খুব কম বেশি সবাই জানেন। এই জন্য যেহেতু সময় স্বল্পতা, এই জন্য আমি এখানে আর থাকতেছি না, আমি সুইচ ওভার করছি মেন্টাল সিমটমে। কারণ মেন্টাল সিমটম গুলো আমরা জানি কিন্তু গোছানো জানি না, হয়তো বা একটু এলোমেলো জানি। এই জন্য আমি মেন্টাল সিমটমকে একটু বেশি আলোচনা করার চেষ্টা করছি। ঠিক আছে, কি বলেন? এই জায়গাগুলো মানে আমাদের খুব বেশি জানা আছে। যে যেমন আমরা বললাম যে আসলে ফুড যদি আমরা পরবর্তী অ্যাপিটাইটে আমরা তার মানে রুচি কেমন সেটা আমরা জানবো। এরপরে আমরা ফুডে যদি চলে যাই, ফুডের মধ্যে কোন খাবার ডিজায়ার, অর্থাৎ ফুডের আমরা কয়েকটা জিনিস জানবো, ডিজায়ার জানবো, অ্যাভারশন জানবো, ইনডাইজেশন জানবো, আর অ্যাগ্রাভেশন জানবো। এই কয়েকটা জিনিস জানবো আসলে কোন খাবারগুলো আপনার পছন্দ, কোন খাবারগুলো আপনার অপছন্দ, কোন খাবারগুলো খাইলে আপনার সহ্য হয় না, আর কোন খাবারগুলো আপনার কি রোগ বৃদ্ধি করে, তাই না? আচ্ছা, কি বৃদ্ধি হয়, কি ইনডাইজেশন তৈরি হয়, সেটা কিন্তু লিখতে হবে আমাদের। আর সেটা তো রেপার্টরিতে খুব সুন্দরভাবে লেখা আছে, শুধু আমাদেরকে একটু চোখ বোলাতে হবে, এই আর কি। এরপরে আমরা ওই যে ফ্ল্যাটাস যেটা বললাম যে আসলে বায়ু নিঃসরণ হয় কিনা, সেটা স্টুল সম্পর্কে জানবো, ইউরিন সম্পর্কে জানবো, স্লিপ, রোগীর স্লিপ জানবো। আচ্ছা আচ্ছা হোক স্যার প্লিজ, আমরা স্লিপ জানবো, রোগীর ঘুম ঠিক হয় কিনা, ঘুমটা ডিস্টার্ব কিনা, ঘুমটা ডিপ কিনা, ঘুমটা আবার দেখা যাচ্ছে যে তার কি মানে অ্যাংশাস স্লিপ কিনা, তাই না? এরকম বিভিন্ন স্লিপ আছে, স্লিপের ক্যাটাগরি আছে অনেকগুলো। হ্যাঁ, মানে ডিস্টার্ব, রেস্টলেস, সেমি কনসাস। দেখা গেছে একজন বলছে আমি তো ঘুমাই কিন্তু আমি সব শুনতে পাই, সব বলতে পারি, কে কি করতেছে, চিল্লাচ্ছে, আমি সব বলতে পারি। সেরকম শর্ট স্লিপ হতে পারে, অল্প অল্প একটু ঘুম, বেশি ঘুম হয় না। এরপরে আনরিফ্রেশড, বলে যে আমি তো সেই 9টায় ঘুমাইছি, এই সকাল 8টায় উঠলাম, কিন্তু আমার তাও ফ্রেশ লাগছে, বলে কিন্তু রুগী, পেশেন্ট বলে না। আমরা যারা প্র্যাকটিস করি তারা, রুগী কিন্তু বলে, হ্যাঁ বলি যে আমার কিন্তু ঘুম ভালো হয় না, কিন্তু আমি অনেকক্ষণ বিছানায় ছিলাম, ঘুমাইছিও কিন্তু আমার ভালো লাগছে না। তো সেটাকে আমরা রুব্রিক কি নেব? আনরিফ্রেশিং। আচ্ছা, তো এইভাবে আমরা জানবো। এরপরে আমরা তো ড্রিম জানবো, স্বপ্ন জানবো। হ্যাঁ, অস্থির ঘুম, রেস্টলেস স্লিপ, যেটাকে আমরা রেস্টলেস স্লিপ বলি। এরপরে আমরা তার ফিজিক্যাল, আমরা কিন্তু রুগী যখন আমাদের চেম্বারে ইন করে প্রথমেই কিন্তু আমরা রুগীর ফিজিক্যাল মেকআপ জানার চেষ্টা করব। ঠিক আছে, রুগী দর্শন, অবজারভেশন, অর্থাৎ রুগীটা কেমন, তার বডি স্ট্রাকচার কেমন, অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত রুগীটা কেমন, তা সে অবেসিটি, অবেস, মোটা না থিন, পাতলা না টল সিলিন্ডার, একদম পাতলা চিকন লম্বা, আবার সে ডার্ক কমপ্লেকশন মানে কালো বা শ্যামলা টাইপের, নাকি ফেয়ার কমপ্লেকশন, নাকি সুন্দর চেহারা, মানে কি কি বলে যেটাকে সুন্দর সুন্দর। হ্যাঁ, এগুলো আমরা ফিজিক্যাল মেকআপ গুলো আমরা জানার চেষ্টা করব, যেটাকে আমরা হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সে বলছি কনস্টিটিউশন। হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সে আমরা কি বলছি? কনস্টিটিউশন। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই। এখন তো শুধু কথা হচ্ছে যে এখন তো গ্লোবাল ভিলেজ, মানে পুরা দুনিয়াটা কিন্তু আমরা গ্লোবালি মানে একসাথেই সব চলছি। আচ্ছা, তাহলে আমি মোটামুটি এগুলো বলার চেষ্টা করলাম। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল কজেশন। জেনারেল কজেশন, ঠিক আছে। সাধারণত কোন কোন কারণে মানুষ রোগাক্রান্ত হয়, বা আসলে পেশেন্ট যে আমরা পাই, আসলে সেই পেশেন্টগুলো আসলে
কিছু স্পেসিফিক কারণ নিয়ে এসে বলেই দেয় যে আমার এই সমস্যাটা হয়েছে, আমাদেরকে আর মানে খুঁটিয়ে দেখতে হয় না, সরাসরি বলে দেয় কি সেটা হতে পারে। যেমন বার্ন, পোড়া গেছে, পুড়ে গেছে, ঠিক আছে, বার্ন, আমি লিখতেছি না। তারপরে কি হতে পারে, বলছে রুগী আসছে যে আসলে এই রুগীটা পাওয়া খুব কম পাওয়া যায়, হাঙ্গার মানে খুব ক্ষুধা, কিন্তু অরুচির জন্যই বেশি আসে, যে ক্ষুধা নাই, যেটাকে আমরা মেডিকেল সায়েন্সে বলি অ্যানোরেক্সিয়া। কি বলি? অ্যানোরেক্সিয়া মানে ক্ষুধা কম, এই জন্য কিন্তু মানুষ বেশি আসে, পেশেন্ট বেশি আসে। হ্যাঁ, কিন্তু বেশি খায় এই জন্য আসে না, বেশি খায় এই জন্য শাশুড়িরা আসতে পারে, বউরা আমার মনে হয় আসবে না। আচ্ছা, এরপরে দেখা গেছে যে ইনটক্সিকেশন মানে বিষাক্ত বিষ পান করছে, এই কারণে আসতে পারে। তো লিফটিং ওয়েট, দেখা গেছে যে লিফটিং ওয়েট, বেশি ওয়েট ক্যারি করছে, যার কারণে তার সমস্যা। সরাসরি কিন্তু সে এসে বলবে না কখনো যে আমি অনেক ওজন বহন করছি এই জন্য আসবে, সে আসবে ব্যথা নিয়ে, পেন নিয়ে আসবে, জেনারেল পেন অল ওভার দ্য বডি, সমস্ত শরীরে ব্যথা, বা বা স্পেসিফিক কোনো একটা জায়গায় ব্যথা নিয়ে আমাদের কাছে আসতে পারে, বা যে কোনো ডক্টরের কাছে যেতে পারে। এরপরে দেখা গেছে যে জেনারেল উইকনেস নিয়ে আসতে পারে, যে আমি তো বল পাই না, শক্তি পাই না, শক্তি পাই না, আমি এত খাই, এত মেনটেন করি সবকিছু, আমার ফুড ডায়েট সবকিছু মেনটেন করি, এক্সারসাইজ করি, কিন্তু আমার এনার্জি মানে কি লস অফ এনার্জি, মানে আমার এনার্জি পাই না। তা আসলে আমরা যদি খুব ভালো করে দেখি তাহলে দেখা যাবে যে তার অনেকগুলো কারণ, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে লস অফ ভাইটাল ফ্লুইড। লস অফ ভাইটাল ফ্লুইড, এখন আসলে ভাইটাল ফ্লুইড বলতে কি বুঝি, সেটা হতে পারে ওই রুগীটা দীর্ঘদিন বমি করছিল, ঠিক আছে, হতে পারে রুগীটা যদি মহিলা হয় তার দীর্ঘদিন তার মেনোরেজিয়া ছিল, মানে ব্লাড লস হচ্ছে ইউটেরাস দিয়ে, হ্যাঁ, ঠিক আছে, বা দেখা গেছে ওই রুগীটা ডায়রিয়ার কোনো একটা হিস্ট্রি আছে, দীর্ঘদিন ডায়রিয়ায় ভুগছিল, ডিসেন্ট্রিতে ভুগছিল, লিউকুরিয়া মেয়েদের ক্ষেত্রে সেটাতে ভুগছিল, ঠিক আছে। তাহলে এই ভাইটাল ফ্লুইড শুধু যে রক্ত বোঝায় তা কিন্তু নয়, ভাইটাল ফ্লুইড আমাদের শরীরের অন্যান্য, বা দেখা গেছে যে কোনো একটা হরমোন তার শরীর থেকে বেশি নিঃসরণ হচ্ছে, যেমন যেমন ডায়াবেটিস, সেখানে কি বেশি নিঃসরণ হয়ে যাচ্ছে, ইনসুলিন। তাহলে দেখেন ভাইটাল ফ্লুইড বলতে শুধুমাত্র কিন্তু ব্লাড নয়, আরো অন্যান্য ফ্লুইড গুলোও কিন্তু ভাইটাল ফ্লুইড। তো এরপরে দেখা গেছে যে আসলে মিজেলস হতে পারে, হাম, সাধারণ কজেশন। দেখা গেছে যে কি বাচ্চার হাম হয়েছিল, গ্রামে হয়তো পানি পড়া খাইছে, অথবা মলম লাগাইছে, অথবা অন্য মেডিকেশন, অন্য কোনো মেডিসিন ইউজ করছে, হোমিওপ্যাথিক নয়, সেই মেজেলস এর পরে তার কোনো কমপ্লেইন দেখা দিছে। আমি অলরেডি এই মেজেলস এর পরে এরকম আমার পেশেন্ট অলরেডি দুইটা আল্লাহর রহমতে ভালো হয়েছে, দুইটাই হাইড্রোসিল, ঠিক আছে, ছেলে বাচ্চা হাইড্রোসিল। দেখা গেছে যে একটা পেশেন্টের কথা বলি, বয়স ওর 2.5 বছর, আমার পেপারসটা সাথে নেই, 2.5 বছর। তো এই বাচ্চার হচ্ছে পরপর 7 বার মেজেলস হয়েছিল, 2.5 বছরের মধ্যে 7 বার মেজেলস হয়েছিল। এই হাম হওয়ার পরে তাকে এই মেজেলসের টিকাও দেওয়া হয়েছিল, মানে এই ইনজেকশনও পুশ করা হয়েছিল, ঠিক আছে, গঙ্গাচড়া উপজেলা হেলথ কমপ্লেক্সে, সেখানে তাকে এই ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, এবং তাকে একদম ফ্রিকুয়েন্টলি সাপ্রেশন করা হয়েছে, ওয়েনমেন্ট ব্যবহার করা হয়েছিল। তো এই সিমটম যখন আমি পেয়ে গেলাম পেশেন্টের, আমরা তো জানি যে এরকম সাপ্রেশনের হিস্ট্রি, আর যদি ডিজায়ার ফর সুইটস আর কি থাকে, যদি রোগী যদি হট পেশেন্ট হয়, সেক্ষেত্রে আমরা অনেকাংশেই সালফার মেডিসিনকেই চিন্তা করতে পারি, পেশেন্ট ভালো আছে। হ্যাঁ, যেটার অপর নাম হলো সালফারের অপর নাম হলো ব্রিমেস্টন। তো আসলে এই মানে এই রোগগুলো কেন বলছি, যে আমাদের এই রোগগুলোর কথা চিন্তা করতে হবে, অন্য কোনো রোগ নিয়ে আসুক না কেন আমাদের পেছনে ভাবতে হবে যে আপনার কি এই রোগগুলো হয়েছিল, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রিতে আমি যে রোগের কথাগুলো বলছিলাম, আসলে এগুলোর কারণে। কিন্তু যারা অ্যালোপ্যাথিক মেডিসিনে খুব বিশ্বাসী, অ্যালোপ্যাথিক মেডিসিন, অ্যালোপ্যাথিক ডক্টরদের সাথে খুব দহরম মহরম সম্পর্ক, তারা কিন্তু এই বিষয়গুলোকে আমলে নেয় না। তারা কিন্তু আদৌ জানেন না যে আসলে এই সকল রোগ সাপ্রেসড হতে পারে, এবং এই সাপ্রেসড হওয়ার কারণে তার নতুন নতুন রোগ তৈরি হতে পারে, ঠিক আছে। কারণ অন্যান্য প্যাথিতে সেখানে ডিজিজের চিকিৎসা করা হয়, কিন্তু হোমিওপ্যাথিতে নট অনলি ডিজিজ বাট অলসো পেশেন্ট, ঠিক আছে। আমরা ডিজিজের সাথে সাথে অ্যাজ এ হোল পেশেন্টকে চিকিৎসা করি, পেশেন্টের টোটালি পেশেন্টকে একটা হোলিস্টিক্যাল অ্যাপ্রোচে আমরা পেশেন্টের চিকিৎসা করি। এমনও হতে পারে যে পেশেন্টের মার্কুরি অ্যাবিউজ হয়ে আছে, হিস্ট্রিতে আমরা পাবো যে সে প্রচুর পরিমাণে পারদ ব্যবহার করছে তার শরীরে। হ্যাঁ, আমরা জানি অন্যান্য যত মেডিসিন তৈরি হয় সেখানে পারদ থাকে,
এবং কোনো পেশেন্ট যদি দীর্ঘদিন এইরকম পারদ জাতীয় মেডিসিন ইনটেক করে, তাহলে সেটা সাইড এফেক্ট হিসেবে শিওর সেটা সাইড এফেক্ট হিসেবে কি হতে পারে, তার শরীরে অন্যান্য রোগ দেখা দিতে পারে। এরপরে দেখা গেছে যে পুরুষ মানুষের ক্ষেত্রে বা মহিলাও হতে পারে, অনানিজম ডিসপোজিশন থাকে, দেখা যায় হস্তমৈথুন করছে, ঠিক আছে, সে বুঝে করুক না বুঝে করুক একটা যৌবন বয়সে এরকম একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। তো সেটার কারণে তার পরবর্তীতে দেখা যায় ইম্পোটেন্সি হতে পারে, মানে ধ্বজভঙ্গ, বা মহিলাদের ক্ষেত্রে যেটাকে বলা হয় কি, হ্যাঁ, স্টাইলিটিও আসতে পারে, মানে বন্ধা রোগটাও আসতে পারে। আবার দেখা গেছে যে তার সেক্সুয়াল অ্যাভারশন তৈরি হয়, হাজবেন্ডের প্রতি একটা অ্যাভারশন তৈরি হয়, মানে ভালো লাগে না, এই সেক্সুয়াল ইন্টারকোর্স ডিসলাইক করে। তো এই কেন হয়, তার অনানিজমের কারণে। হস্তমৈথুন, ইয়াং বয়সে সে হস্তমৈথুন করছে, নিজের উপরে এই মানে নির্যাতনটা করার কারণে দেখা গেছে যে তার আলটিমেটলি একটা ডিজিজ ডেভেলপ করে গেছে। এরপরে প্যারালাইসিস হতে পারে, পার্সপিরেশন সাপ্রেশন। দেখা গেছে আমাদের মধ্যে অনেকেই আমরা দেখা গেছে স্যুট কোট সবসময় পরছি, গরমও মানছি না। হ্যাঁ, আমরা শীতের সময় পরি সেটা খুব স্বাভাবিক, কিন্তু গরমের সময় আমরা স্যুট কোট ইউজ করতেছি, কিন্তু আসলে স্যুট কোট কি আসলে গরমের দিনের সাথে যায়? যায় না। তো দেখা গেছে আমাদের কিন্তু বিভিন্ন এনভায়রনমেন্ট মেনটেন করার জন্য, সার্ভিস মেনটেন করার জন্য কিন্তু আমাদেরকে পড়তে বাধ্য হতে হচ্ছে কিছু কিছু পেশাজীবীদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি হয়, ওই ঘামগুলো কিন্তু ঠিকভাবে বের হতে পারে না শরীর থেকে, আলটিমেটলি কি হয়, সেগুলো সাপ্রেশন হয়ে যায়। আমি খুব বেশি বলবো না, যদি পায়ের ঘামের কথাই বলি, সে দেখা গেছে 24 আওয়ার্স এর মধ্যে 18 আওয়ার্স, 18 ঘন্টা সে মোজা পরে আছে, তাহলে তার শরীরে কি সেই পায়ের ঘামটা কি সেখানে অ্যাবজর্ব হচ্ছে না? মোজাতে হচ্ছে, এবং ওই ঘাম সাপ্রেশন হয়েও কিন্তু তার বিভিন্ন ডিজিজ তৈরি হতে পারে, সেখানে স্কিন ডিজিজ তৈরি হতে পারে, এবং সেই সাথে আরো অনেক একাধিক ডিজিজ তৈরি হতে পারে, যেখানে আমরা পায়ের ঘামের জন্য খুব ভালো একটা অফেন্সিভ সোয়েটের জন্য আমরা সাইলেশিয়া মেডিসিনকে আমরা জানি, একাধিক মেডিসিন থাকতে পারে। এছাড়াও দেখা গেছে যে আমরা কথায় কথায় জ্বর হলে আমরা সাধারণত নাপা, প্যারাসিটামল এই ধরনের মেডিসিন মানে আমাদের সমাজে দেখা যায় যে এই মেডিসিন গুলো খুব অ্যাপ্লাই থাকে। তো সেখানে আমরা দেখবো যে আমরা সেখানে পেশেন্টের এই প্রোফাইলে লিখবো যে কুইনাইন অ্যাবিউজ, যেটাকে আমরা বলি চায়না, চায়না কুইনাইন। তো এখন কথা হলো, এই র্যাপিডলি কিন্তু ইউজ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, মানে একটু জ্বর হলো তো ওই নাফা ট্যাবলেট খাওয়ায় দেন, দিনে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, আগেই 3টা খেয়ে বসে আছে, 6টা খেয়ে বসে আছে, 3 দিন পার করলো তারপর ডাক্তারের কাছে যায়। তো দেখা গেল যে র্যাপিডলি সে এক্সেসিভ অ্যামাউন্ট ট্যাবলেট ইনটেক করছে, যার কারণে তার জ্বর আর কমতেছে না, সে তার শরীরে হাই রাইজ টেম্পারেচার হয়ে গেছে, মানে বেশি তাপমাত্রা বেশি হচ্ছে, এবং সেই সাথে তার আরো অ্যাসোসিয়েট অনেক সিমটম, নশিয়া, ভমিটিং, হেডেক, এগুলো থাকতে পারে। তো সেগুলো আমরা কিন্তু হিস্ট্রি নেবো যে আপনি তো জ্বর নিয়ে আসছেন, মাথা ব্যথা নিয়ে আসছেন, আপনি কি আগে কোনো মেডিকেশন আপনার ছিল কিনা, কোনো ঔষধ খাইছেন কিনা, তখন আমরা সেটা জানার চেষ্টা করবো যে আসলে সেটা কুইনাইনের ব্যবহার হয়েছিল কিনা। এরপরে দেখা যাবে যে সেক্সুয়াল এক্সেস, দেখা গেছে যে আসলে বিবাহিত জীবনে দেখা গেছে যে অনেকেই নতুন খুব বেশি এক্সেস পরিমাণে ব্যবহার করছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আলটিমেটলি কি হবে, জেনারেল উইকনেস দেখা যাবে, বলবে আমি শক্তি পাচ্ছি না, আমার ভালো লাগছে না, আমার রেস্টলেস লাগে, হ্যাঁ, আমি কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। কিন্তু উনি যে নিজেই এত কিছু মানে এক্সেস কাজ করছে, আমরা জানি সবাই যে এক্সেস কিন্তু সবসময় খারাপ জিনিস। এক্সেস করাটা যে কোনো জিনিসই হোক, সেটা এক্সেস, সেটা হোক ভালো ভালো কাজ, হোক সেটা খারাপ কাজ, সীমা লঙ্ঘন করা যাবে না। তো এই এক্সেস ইন্টারকোর্স করার কারণে দেখা গেছে তার এই ফিজিক্যাল উইকনেস দেখা দিতে পারে, মেন্টাল উইকনেস দেখা দিতে পারে, লো লিবিডো আসতে পারে। লো লিবিডো মানে কি, ইম্পোটেন্সি, ঠিক আছে, অর্থাৎ ধ্বজভঙ্গ, যেটাকে বলি যে আসলে ইরেকশন, পুরুষদের ক্ষেত্রে ইরেকশন, মানে যেটাকে বলা হয় ইডি বলা হয়, ইরেকটাইল ডিসফাংশন, ঠিক আছে, যেটা মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে ইরেকটাইল ডিসফাংশন, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রেও হয় এটা। আবার দেখা গেছে যে কিছু কিছু মেডিসিন, অ্যালোপ্যাথিক মেডিসিনে দেখবেন যে পট যেগুলো বক্স আকারে থাকে, ট্যাবলেট 30টা বা 10টা করে ট্যাবলেটে থাকে, সেখানে কিন্তু দেখবেন যে একটা করে সিলিকা নামে একটা করে ব্যাগ থাকে, ছোট স্যাক থাকে। তো এখানে সিলিকা তারা ইউজ করে। তো দেখা গেছে যে কোনো বাচ্চা দেখা গেছে ওটা নিয়ে ছিলাম, এই সিলিকা থেকে হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে সান এক্সপোজার থেকেও হতে পারে। ফলে এইভাবে আমাদের দেখা যাবে যে কিছু জেনারেল কজেশন আছে, যেমন সান এক্সপোজার, ভ্যাকসিনেশন, উন্ডস আফটার, মানে উন্ডস মানে কোনো আঘাত থেকেও কিন্তু আমাদের বিভিন্ন রোগের উৎপত্তি হতে পারে। রোদ লেগে এই সান হিট স্ট্রোক যেটা, এটার থেকেও আমাদের কি বিভিন্ন রোগের উৎপত্তি হতে পারে। মানে এগুলোকে আমরা কি বললাম, এগুলো হচ্ছে রোগের উৎপত্তি, মানে আসলে মূল কজ, মেইন কজ। এতক্ষণ যেগুলো আলোচনা করলাম যে এগুলো হচ্ছে এক একটা করে রোগের কি শুরু, মানে প্রাইমারি স্টেজ।
মানে এই জায়গাটা থাকলেই দেখা যাবে এইটা থেকেই, যেমন সান হিট লাগছে, উনি হিট স্ট্রোক করছেন, ওই থেকেই তার পরবর্তীতে অনেক কমপ্লেন শুরু হয়ে গেছে। তার আগে কিন্তু অনেক ভালো ছিলেন। এটা উদাহরণ হিসেবে বললাম, একটা কজেশন, জেনারেল কজেশন। ঠিক আছে, এবারে আমরা আলোচনা করব জেনারেল মডালিটিস। সিম্পটমগুলো আমি আলোচনা করব এবং মেন্টাল কজেশন, মডালিটিস, এগুলোর জন্য আর একটা ক্লাস দরকার। হ্যাঁ, তো আমরা যদি আসলে এই প্রোগ্রামটা কন্টিনিউ করি, এটা আমাদের সকলের আসলে সদিচ্ছার ব্যাপার। যদি আমরা আসলে শেখার মানসিকতা নেই, যে আসলে আমরা সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন, সেটা আমাদের মধ্যে কথা বলে যে আমরা আসলে কিভাবে করব। আমরা সবাই একসাথে একটা গোষ্ঠীতে আবদ্ধ হই এখানে, যে একটা আমরা কমিউনিটি তৈরি করি, যে আমরা খুব ভালোভাবে শিখবো এবং ভালো ডাক্তার হব। ঠিক আছে, এবং আমরাই শিখবো, আমরাই শেখাবো, আমরাই। ঠিক আছে, তাহলে হবে কি, আমরা মন খুলে কথা বলতে পারবো, নিজের অজানা বিষয়গুলোকে জেনে নিতে পারবো। এখানে কোনো হেজিটেশন নেই। আমি আমি যে খুব ভালো জানি তা না, আমিও শিখছি, মানে শিখতেছি। ঠিক আছে, আমিও একজন লার্নার। তো এখন আপনাদের কাছ থেকে কিন্তু আমার অনেক কিছু শেখার আছে। আমরাই দেখা যাবে যে পর্যায়ক্রমে হয়তো বা সামনের দিনে আরেক স্যার বলবেন, একজন ম্যাডাম লেকচার দিবেন। তো দেখা গেল যে আমাদের একটা দিনের সেশন যদি আমরা 2-3 জন করে ভাগ করে নেই, তাহলে আমরা ফুল এনার্জি পাবো, কথা বলতে খুব ভালো লাগবে। কিন্তু একজনে যদি দেখা যায় যে সারাদিন চালাতে হয়, তাহলে একটু খারাপ লাগবে, মানে অনেক চাপ পড়ে যাবে। তো যাই হোক, আমি সেই বিষয়গুলোই বলি, আর আমি এই দিকে যাচ্ছি না। তো এখন অন্য একটা আলোচনা করি, যে এই যে আমাদের যে একজন ডাক্তার হতে গেলে, একজন ভালো ডাক্তার হতে গেলে, আমি এখানে আসি প্রায় 2 বছর ধরে আসতেছি। ধরে আসতেছি, কিন্তু স্যার, শুধুমাত্র স্যারই জান। আমি কিন্তু যখন আসা শুরু করছি তখন অনেকেই পাইছিলাম, আপা ছিলেন, আপনি ছিলেন, হ্যাঁ, অনেকেই ছিল। কিন্তু দেখা গেছে যে শেষ পর্যন্ত খুব একটা দেখা হয় না। হ্যাঁ, আমি কিন্তু একটা চাকরি করি, চাকরির পাশাপাশি কিন্তু আমি, মানে যেদিনেই বন্ধ পাই, শুক্র শনিকে আমি কাজে লাগাই এখানে। এবং আমি অন্যান্য যে আমাদের সরকারি ছুটিগুলো থাকে, এই ছুটিগুলোতে আমি বেড়াতে না গিয়ে কিন্তু এইখানে সময়টা দেই। এবং আমি কিন্তু 10টায় ইন করি, এখান থেকে রাত 9টায় 8টায় এরকম বের হয়ে চলে যাই। তার মানে আমি যেদিন এখানে আসি ফুল টাইমটা এখানে দিই। ঠিক আছে, তা আমি মনে করি যে আমি এখান থেকে কিছুটা হলেও শিখতে পেরেছি। অনেক কিছু শিখছি সেটা বলবো না, আমি কিছুটা হলেও শিখতে পেরেছি। কারণ অনেক কিছু শিখছি এটা বললে তো আমার অহংকার চলে আসবে। ঠিক আছে, তার মানে আমি শেখার চেষ্টা করছি এখান থেকে, এবং আমার এখান থেকে আমি অনেক হেল্প পাচ্ছি। যত বই আছে, অনেক বই, অনেকে অনেক বইয়ের নামেই জানে না। আসলে আমরা যখন পড়াশোনা করব, তখন আমরা আমাদের প্রয়োজন অনুসারে কোনটা আমার দরকার, তখন কিন্তু আমরা খুঁজে নিতে পারবো। ঠিক আছে, হাতের কাছেই সব আছে। তো এখন আমি যে কথা বলবো, আমরা যদি আমাদের এই প্রোগ্রামটা কন্টিনিউ করি, দেখা যাবে যে আমরা একজন ডাক্তার হিসেবে কি রকম আমাদেরকে ম্যানেজমেন্ট করতে হবে রোগীর সাথে, বা কিভাবে আমি কোন প্রসেসে আগাবো। এই হিউম্যান বডিতে যে আমাদের যতগুলো সিস্টেম আছে, ইউরিনারি সিস্টেম বলেন, তারপর ডাইজেস্টিভ সিস্টেম বলেন, তারপর রিপ্রোডাক্টিভ সিস্টেম বলেন, তারপরে কি আর কি কি সিস্টেম, হ্যাঁ, নার্ভাস সিস্টেম আছে, তারপরে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, তারপরে এরকম এন্ডোক্রাইন, হ্যাঁ, বা হরমোনাল যে সিস্টেমটা, এন্ডোক্রাইন সিস্টেম, তারপর এক্সোক্রাইন সিস্টেম, হ্যাঁ, হ্যাঁ, এই যে লিম্ফেটিক সিস্টেম। আসলে এই যে যত সিস্টেম গুলো আছে, এগুলো আসলে একদিনে শেখার বিষয় নয়। এগুলো আসলে ধারাবাহিক, মানে কন্টিনিউয়াসলি আপনাকে স্টাডি করতে হবে। তাহলেই কিন্তু কি হবে, ধারাবাহিকভাবে আমরা আস্তে আস্তে শিখবো, প্রত্যেকটা সিস্টেম ধরে ধরে শিখবো, প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ ডিজিজ শিখবো। ঠিক আছে, আমরা হয়তো একদিন ডাইজেস্টিভ সিস্টেমটা শুরু করলাম, দেখা গেল ডাইজেস্টিভ সিস্টেমের উপরে আমাদের লেকচার দিতে 5টা লেকচার গেল। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমে আমরা কি জানবো? দেখা গেল ডাইজেস্টিভ সিস্টেমে আমরা অ্যানাটমি জানলাম, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের কোন কোন অর্গানগুলো আছে, সেই অর্গানগুলো সম্পর্কে আমরা জানলাম, অ্যানাটমি জানলাম। এরপরে তার ফিজিওলজি জানলাম। এরপরে ওই সিস্টেমটাতে, ওই ডাইজেস্টিভ সিস্টেমটাতে আমার কি কি ডিজিজ হয়, রোগ হয়, সেই রোগগুলো সম্পর্কে আমরা জানবো। এবং রোগ জানার পরে এই রোগগুলো কিভাবে ক্রিয়েট হয়, তৈরি হয়, তার প্যাথোলজি জানবো। এবং সেই সাথে আমরা কি জানবো, এই রোগগুলো ডায়াগনোসিস করার জন্য কি কি টেস্ট দরকার, সেটা আমরা জানবো। এবং টেস্ট জানার পরে আমরা এখন ওই ডিজিজ রিলেটেড কোন কোন মেডিসিন আসে, সেই মেডিসিনগুলো পড়বো, তারপরে ম্যানেজমেন্ট করবো। তাহলে অ্যাজ এ হোল দেখা যাবে যে আমরা একটা সিস্টেম সম্পর্কে দক্ষতা অর্জন করব। এইভাবে যখন ডাইজেস্টিভ সিস্টেমটা পার হয়ে যাবে, তখন আমরা হয়তো একটা কার্ডিওভাস্কুলার সিস্টেমে যেতে পারি, তখন হয়তো আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেতে পারি, তখন হয়তো বা আমরা একটা ইউরিনারি সিস্টেমে যেতে পারি, তাই না? তো এইভাবে কিন্তু গোজামিল করে আজকে এটা পড়লাম, কালকে অমুকটা পড়লাম, তাতে দেখা যাবে আমাদের কোনো কিছু কিন্তু থাকবে না। আমরা নির্দিষ্ট একটা ওয়ে ধরে যদি আগাই, তাহলে আমরা দেখা যাবে ডেভেলপ হবো, নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবো। এই জন্য কি দরকার, আমাদের ডেডিকেশন দরকার, মানে আমাদের কিছু উৎসর্গ করতে হবে, সেটা হচ্ছে টাইম। হ্যাঁ,
টাইম উৎসর্গ করতে হবে। আমরা এই সময় যদি আমাদের নিজেকে সময় না দিই, আমি এটা বুঝি যে আসলে যখন আমাদের দেখা যাবে যে পড়াশোনা শেষ হয়ে গেছে, চেম্বার করছি, তখন কিন্তু আমাকে আর এই পড়ার কিন্তু আর সময় নেই, আর ধৈর্য নাই, আছে হবে হবে না, তখন আমার ওই যা শিখছি ওরই ভুলভাল দিয়েই চলে যাবে। কিন্তু আমরা মনে করি যে ইটস হাই টাইম টু পে অ্যাটেনশন ফুললি, এটাই উত্তম সময় সঠিকভাবে মনোযোগ, পূর্ণ মনোযোগ দেওয়ার। তাহলে আমার মনে হয় শিখতে পারবো আমরাই